ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের চ্যানেল আদর্শ লিপি কোচিং সেন্টারে। আমি তোমাদের ক্লাস 10-এর ভূগোল কিছুটা আলোচনা করে দিয়েছিলাম। আজকে তার পরবর্তী ভিডিও, তার পরবর্তী যে অধ্যায়গুলো আছে আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এর আগে পড়িয়েছিলাম আমি, সেটা হচ্ছে আরোহণ আর অবরোহণের পার্থক্য। আজকের বিষয়বস্তু হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাতীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। খুব ইম্পর্টেন্ট। দেখো কি কিভাবে তোমরা পার্থক্য লিখবে, তোমরা এইভাবে পার্থক্য লিখতে পারো, অথবা প্রথমে এটা দেবে, এই যে ভিত্তিটা দেখতে পাচ্ছ, ভিত্তিটাকে মাঝে দেবে, দিয়ে দুপাশের কাজ লিখবে। এই ব্যাপারটা একটু অন্যরকম করে লিখলে কি হবে, পরীক্ষায় ভালো নম্বরটা পাবে। মানে এখানে অন্তর্জাত প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই তো এখানে আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি মাউসের সাহায্যে, যে এটা অন্তর্জাত প্রক্রিয়া, এটা বহির্জাত প্রক্রিয়া। এই যে মাঝামাঝি জায়গাটা রয়েছে, এইখানে এই ভিত্তিটাকে ঢুকিয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, বাকিদের থেকে ডিফারেন্ট হবে, নাম্বার বেশি পাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী আলোচনাতে যাই। দেখো বলছে অন্তর্জাত প্রক্রিয়া, বলছে অভ্যন্তরীণ শক্তি ভূগর্ভের অভ্যন্তরভাগে ক্রিয়াশীল, মানে এটা ভূগর্ভের ভেতরে কাজ করে। পরবর্তীটা কি বলছে, বহির্জাত শক্তি ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল, অর্থাৎ ভূমির ওপরে কাজ করে। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে কি বলছে, বলছে ভূ গাঠনিক পাত, অর্থাৎ যেটা গঠন, ভূয়ের যে গঠন তৈরি করেছে যে পাত, সেই পাতের সঞ্চালনের ফলে সংঘটিত ভূ আলোড়ন ও ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রভৃতি, এগুলো কি পদ্ধতি, এগুলো সব পদ্ধতি। আর এর পদ্ধতিগুলো কোনগুলো? এর পদ্ধতি হচ্ছে নদী, বায়ুর প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা ভূমিরূপের ক্ষয়, বহন ও সঞ্চয়, এটা হয়। তাহলে পদ্ধতিটা বোঝা গেল। এরপরে বলছে কাজের ধরন, কি বলছে, অন্তর্জাত প্রক্রিয়া আকস্মিকভাবে কাজ করে, আবার ধীর গতিতেও কাজ করে, দুটোই, হঠাৎ করে আবার ধীর গতিতে। কিন্তু এই যে বহির্জাত প্রক্রিয়া রয়েছে, এটার প্রধান বৈশিষ্ট্য হলো এটি মানে প্রকৃতপক্ষে খুব ধীরে ধীরে কাজ করে। হ্যাঁ, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, বলে দিলাম, ধীরে ধীরে কাজ করে। তাহলে যদি তোমাকে বলা হয় এদের মধ্যে প্রধান পার্থক্য লেখো, প্রধান পার্থক্যের মধ্যে তোমরা এটা ফেলতে পারো যে এই প্রক্রিয়া আকস্মিক ও ধীর দুটোই করতে পারে, আর এটা ধীরে ধীরে কাজ করে। ঠিক আছে, তো দেখো 4 নম্বরটা দেখো, বলছে কি কি রূপ, কি কি সৃষ্টি হয় এই অন্তর্জাত প্রক্রিয়ার ফলে, কি কি সৃষ্টি হয়। বলছে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি দেখা যায়। কিসের জন্য? অন্তর্জাত প্রক্রিয়ার ফলে। এক্ষেত্রে কি হয়, বলছে ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে আর অনুরূপ ভূমিরূপ গঠন করে। মানে এটাও ভূমিরূপ, মনে করো কি, এর বিষয়বস্তুটা বলে দিচ্ছি। কোথাও উঁচু ভূমি রয়েছে, সেটাকে নিচু ভূমিতে পরিণত করা, আর কোথাও নিচু ভূমি রয়েছে, সেটাকে উঁচু ভূমিতে পরিণত করা, এইভাবে ব্যালেন্সটাকে মেনটেন করে চলা, এটা হচ্ছে এই বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য। বোঝা গেল? তো এটা ছিল এদের বৈশিষ্ট্য। তো পরবর্তী দেখো, বলছে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য। আবহবিকার আর ক্ষয়ভবন আগে দেখি, এটা আবহবিকার, এটা ক্ষয়ভবন। বলছে আবহাওয়া আবহাওয়া ও জলবায়ুর উপাদানের সাহায্যে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হওয়ার ফল হচ্ছে আবহবিকার। আর ক্ষয়ভবন কি? বলছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের সৃষ্ট পদার্থের অপসারণ হলো ক্ষয়ভবন। তাহলে এটা কি? অপসরণ, মনে রাখবে। ঠিক আছে, আর এটা এই যে বিভিন্ন প্রকৃতিতে বিয়োজিত হওয়ার ফলে আবহবিকার তৈরি হয়। কি কি ভাবে? মেন দেখো, শিলাস্তরের যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ, আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত, এই দুটোর ফলে কি তৈরি হয়? আবহবিকার। আর এখানে কি বলছে? পুঞ্জিত ক্ষয়ের সৃষ্ট, বলছে আবহবিকার ও পুঞ্জিত ক্ষয় দুটোর ফলে সৃষ্ট কি পদার্থের অপসারণ হলো ক্ষয়ভবন। এখানে অপসারণটা মেন, আর এখানে এই দুটো মেন, যে দুটো হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে, দেখো পরে বলছে মুখ্য বৈশিষ্ট্য। মুখ্য বৈশিষ্ট্য কি? বলছে শৈতিক প্রক্রিয়া, সরি, স্থৈতিক প্রক্রিয়া, অর্থাৎ পদার্থের অপসারণ হয় না। মানে এটা তুমি বলতে স্থির টাইপের প্রক্রিয়া বলতে চাইছে, এটা মনে রাখবে। আর এখানে কি? এটা গতিশীল প্রক্রিয়া, এটা হচ্ছে মেন পার্থক্য, মনে রাখবে। ঠিক আছে, ক্ষয়ীভবনের সঙ্গে পদার্থের অপসারণ যুক্ত, যেখানে ক্ষয়ীভবন হবে সেখানে পদার্থের অপসারণ হবেই। ঠিক আছে, এটা স্থৈতিক প্রক্রিয়া, আর এটা হচ্ছে গতিশীল প্রক্রিয়া। ঠিক আছে, পরবর্তী দেখো উপাদান। বলছে বায়ুমণ্ডলের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত ও বিভিন্ন গ্যাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমি মানে ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, আর এখানে কি? এখানে জলধারা, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, সুনামি ইত্যাদি মুখ্য ভূমিকা নেয়। তাহলে এর কে কে মুখ্য ভূমিকা নিচ্ছে সেগুলোকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি।
এর কে কে মুখ্য ভূমিকা নিচ্ছে সেটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তী দেখো বলছে ভূমির পরিবর্তন হয় ধীরে, এটা ভূমির ধীরে পরিবর্তন হয়। আর এটা বলছে ভূমির পরিবর্তন আবহ বিকারের তুলনায় দ্রুত। অর্থাৎ কি বলছে, এই আবহ বিকারের যে পরিমাণ স্পিডে হয় তার থেকে এটা স্পিড আরো দ্রুত, মানে এই দুটোই ধীর গতি, কিন্তু এটা যতটা স্লো হয় এটা তার থেকে গতিশীল। কে? ক্ষয়ীভবন। ঠিক আছে, ঠিক আছে। তো চলো পরবর্তী দেখি। দেখো আবারও বলছে আবহবিকার আর পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য। আবহবিকার, এ দেখো ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হলে তা আবহবিকার। মানে কাকে বলে সেটা বলে দিয়েছে। এখানে কি বলছে, উঁচু ভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে নেমে আসায় পুঞ্জিত ক্ষয় হয়। কিছুই না, ঢাল বরাবর যে মাটিটা নেমে আসে সেটার জন্য যেটা হয় সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। ঠিক আছে, আর এটা হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয় কিসের? যান্ত্রিক পদ্ধতিতে। আর এটা রাসায়নিক পদ্ধতিতে কি হয়? বিয়োজিত হয়। এই দুটো কাকে বলে লিখে দেবে। পরবর্তী দেখো এটা কি, এটা হচ্ছে স্থৈতিক প্রক্রিয়া, এটা আগেও দেখেছি, এটা স্থৈতিক প্রক্রিয়া আর এটা গতিশীল প্রক্রিয়া, দুটো হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে বলছে উপাদান, আবহাওয়া ও জলবায়ুর উপাদান, মানে এটার মেন উপাদান বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস ও জল জল মুখ্য ভূমিকা নেয় কি তৈরিতে? আবহাওয়া বিকার তৈরিতে। আর এই যে পুঞ্জিত ক্ষয়, এটা তো ওপর থেকেই বলা হয়েছে অভিকর্ষজ টানে, তার মানে এটা কে নেবে? অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা গ্রহণ করবে। আর এইগুলোর মধ্যে মনে রাখবে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এটার ক্ষেত্রে কাজ করবে আবহাওয়া বিকারের ক্ষেত্রে। ঠিক আছে, তো পরবর্তী দেখো প্রভাব, বলছে মাটির সৃষ্টিতে সাহায্য করে। কে সাহায্য করে? আবহাওয়া বিকার। ঠিক আছে, ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে কিন্তু বিপর্যয়ের সম্ভাবনা নেই। ঠিক আছে, ক্ষয়ীভবন মানে ক্ষয়টাকে ত্বরান্বিত করে কিন্তু বিপর্যয়ের সম্ভাবনা নেই। নেই বল, বিপর্যয় মানে হচ্ছে মানে ধসে যাওয়া কোথাও, ঠিক আছে, এটা নেই। এটা কি বলছে, ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে কিন্তু মাঝে মাঝেই প্রবল বিপর্যয় দেখা যায়। কার ফলে? পুঞ্জিত ক্ষয়ের ফলে, মনে রাখবে। ঠিক আছে, এও ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, এও ত্বরান্বিত করে, মানে ক্ষয়ীভবনকে এও ত্বরান্বিত মানে হচ্ছে বাড়িয়ে দেওয়া। এখানে কি বলছে, এটা এটা মাটি সৃষ্টি সাহায্য করে এবং ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে। আর এই এটা এটা কি করে, অর্থাৎ পুঞ্জিত ক্ষয় এও ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে কিন্তু এর ফলে বিপর্যয় দেখা যায়, কিন্তু আবহাওয়া বিকালের ফলে বিপর্যয়টা দেখা যায় না। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো এখানে বলে দিয়েছে আরোহণ আর অবরোহণ, তোমাদেরকে পড়িয়ে দিই। বলছে উচ্চ গতিতে নদী যখন পার্বত্য অঞ্চলে ওপর দিয়ে প্রবাহিত হয় তখন ভূমির ঢাল বেশি হওয়ায় ক্ষয়কার্য বেশি হয় এবং ভূমির উচ্চতা হ্রাস পায়। এইটা হচ্ছে মেন কাজ। ঠিক আছে, ক্ষয়কার্য, এটি আরোহণ প্রক্রিয়া, এটি আরোহণ প্রক্রিয়া, মনে রাখবে। ঠিক আছে, সরি এটা অবরোহণ প্রক্রিয়া। যেটা ক্ষয় হবে সেটাই অবরোহণ, আর যেটা ভূমির উচ্চতা বাড়বে সেটা হচ্ছে আরোহণ। আবার কি বলছে, আবার নদীর দ্বারা ক্ষয়িত, অর্থাৎ নদী যখন বয়ে আসে সেই ক্ষয়িত পদার্থ মানে যে ক্ষয়ের ফলে যে পদার্থ উৎপন্ন হয় সেটাকে বয়ে নিয়ে আসে। বয়ে নিয়ে আসার পরে কি হয়, নদীর নিম্ন গতিতে সঞ্চিত হয় এবং অবনমিত স্থানের উচ্চতা বৃদ্ধি পায় এবং নিম্ন গতিতে কি হয় সেটাকে সঞ্চয় কার্য করে। ফলে যেখানে সঞ্চয় হবে সেখানে স্থানের উচ্চতা কি হবে? বৃদ্ধি পাবে। একেই বলছে আরোহণ। অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়াকে বলে আরোহণ আর ভূমির উচ্চতা হ্রাস পাওয়াকে বলে অবরোহণ। ঠিক আছে, তারপর কি বলছে দেখি, এইভাবে ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ গঠন করাকে পর্যায়ন বলা হয়। এটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ পর্যায়ন কি? পর্যায়ন হচ্ছে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়া দুটো মিলিত হয়ে যে প্রক্রিয়া সেটা হচ্ছে পর্যায়ন, বা দুটো প্রক্রিয়ার ফল যেটা সেটা হচ্ছে পর্যায়ন। অতএব আরোহণ, অবরোহণ, পর্যায়ন তিনটি প্রক্রিয়া পৃথক হলেও পরস্পর সম্পর্কযুক্ত। বোঝা গেল? এবার কি বলছে দেখো, বলছে বহির্জাত প্রক্রিয়ার ফলে ভূমি কিভাবে সমতলে পরিণত হয়। দেখো এটা এটা তোমরা পড়ে নেবে, এটা আমি আর বোঝাচ্ছি না। কিভাবে সমতলে পরিণত হয় এটা খুব অতটা এখন ইম্পর্টেন্ট নয়, এটা তোমরা একটু পড়ে নেবে। পরে দেখো বলছে পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন আর নগ্নীভবন, মানে ক্ষয়ীভবন আর নগ্নীভবনটা আলাদা এক, আর এটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। দেখো কি কি বলছে দেখো, বলছে সরাসরি কিভাবে, সরাসরি এটা মনে রাখবে অভিকর্ষজ বলের প্রভাবে আবহ বিকার বা গ্রস্ত পদার্থ নেমে আসায় পুঞ্জিত ক্ষয় হয় সরাসরি। কার ফলে? অভিকর্ষজ বলের ফলে। ডাইরেক্ট নেমে আসে কি হয়? পুঞ্জিত ক্ষয় হয়।
আর এটা বলছে অভিকর্ষজ বলের প্রভাবে সৃষ্ট শক্তি বিভিন্ন শক্তি, এটা মনে রাখবে, শক্তি যখন পদার্থের অপসারণ ঘটায় তখন ক্ষয়ীভবন হয়। ক্ষয়ীভবনে অভিকর্ষজ বলের পরোক্ষভাবে কাজ করে, অর্থাৎ পরোক্ষভাবে মানে হচ্ছে ডাইরেক্ট নয়, ঠিক আছে? আর প্রত্যক্ষভাবে হচ্ছে ডাইরেক্ট। তাহলে পুঞ্জিত ক্ষয় কি হয়? অভিকর্ষজ বল ডাইরেক্ট বা প্রত্যক্ষভাবে কাজ করে, আর এখানে ক্ষয়ীভবন মানে হচ্ছে পরোক্ষভাবে কাজ করে, মানে ডাইরেক্ট নয়। দেখা গেল অভিকর্ষজ বলের ফলে সৃষ্ট কোনো শক্তির দ্বারা অপসারিত হচ্ছে, আর এটা ডাইরেক্ট অভিকর্ষজ বল দ্বারা অপসারিত হচ্ছে, হ্যাঁ, ক্ষয় হচ্ছে। বুঝতে পারলাম? পরে দেখো শক্তি বলছে অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা নেয়। আর এখানে কি অভিকর্ষজ বলের ফলে উৎপন্ন শক্তিগুলো, অর্থাৎ নদী, বায়ু, হিমাবহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি মুখ্য ভূমিকা নেয়। ঠিক আছে? তাহলে এটা ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট। পরে দেখো অঞ্চল বলছে ভূমির ঢাল থেকে বেশি সেখানে এটি ভূমিকা নেয়। বলছে ভূমির ঢাল যেখানে বেশি সেখানে এটি বেশি ভূমিকা নেয়, মানে ভূমির ঢাল যেখানে বেশি সেখানে কি হবে? পুঞ্জিত ক্ষয় বেশি দেখা যাবে, এটা বলতে চাইছে। আর এটা কি বলছে? প্রায় সব মানে অঞ্চলেই ক্ষয়ীভবন কাজ করে থাকে। তাহলে এটা তুমি বলতে পারো যে এখানে দেখে যে সচরাচর পাহাড়ি অঞ্চলে দেখা যায় পুঞ্জিত ক্ষয়, আর প্রায় সর্বত্রই দেখা যায় ক্ষয়ীভবন বা নগ্নীভবন। এখান থেকে এটা বেরিয়ে এলো, ঠিক আছে, সহজভাবে। পরেরটা কি বলছে? ভূমিরূপের পরিবর্তন হয় দ্রুত হারে। কি হারে? দ্রুত হারে। আর এখানে কি বলছে? ভূমিরূপের পরিবর্তন তুলনামূলকভাবে ধীর গতিতে হয়। ঠিক আছে, মনে রাখবে। তাহলে কি পুঞ্জিত ক্ষয় দ্রুত হয়, ক্ষয়ীভবন তার তুলনায় ধীরে হয়। ঠিক আছে? পরে দেখো বলছে মাঝে মাঝে ভীষণ বিপদ ঘটায়। মাঝে মাঝে ভীষণ বিপদ ঘটায়। আর এটা কি? তাৎক্ষণিক মানে বিপদের সম্ভাবনা কম। ঠিক আছে? আর এটা মাঝে মধ্যে বিপদ ঘটিয়ে দেয়, এটা সেই সেই তুলনামূলকভাবে কম, মানে এটার তুলনায় এটা কম। ঠিক আছে? বেশ, দেখো এই সম্পর্কটা বলে দিই। বলছে অবরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান ক্রমাগত ক্ষয়ের ফলে নিচু হয়। আরোহণ প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয়। এই দুই প্রক্রিয়ার সম্মিলিত রূপ হলো পর্যায়ন। এটা আমি আগেই বলে দিয়েছি যে আরোহণ এবং অবরোহণ দুটো প্রক্রিয়ার মিশ্রণ হলো পর্যায়ন। এই পর্যায়নের মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের ভারসাম্য আসে। হ্যাঁ, অর্থাৎ মানে পর্যায়ন মানে কি? পর্যায়নের মধ্যে কিন্তু আরোহণ আর অবরোহণ ঢুকেই আছে। তাহলে আমরা বলতে পারি আরোহণ অবরোহণের মাধ্যমেই এটা আসে। এবার দুটো প্রক্রিয়া মিলে যেহেতু পর্যায়ন, তাই পর্যায়নকে অ্যাড করে নিলাম। অর্থাৎ আরোহণ, অবরোহণ, পর্যায়ন এই তিনটি প্রক্রিয়া পরস্পর যুক্ত। তোমাকে যদি প্রমাণ করতে বলে তোমরা এটা দিয়ে প্রমাণ করে দিও। ঠিক আছে? দেখো এখানে কি কি বলে দিয়েছে? বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে জলবায়ুর সম্পর্ক। বহির্জাত বলছে উষ্ণ আর আর্দ্র, মনে রাখবে এই অঞ্চলটা খুব ইম্পর্টেন্ট। কোন অঞ্চলে? উষ্ণ আর্দ্র অঞ্চলে বৃষ্টিপাত আধিক্য যেহেতু রাসায়নিক আবহবিকার, বৃষ্টিপাতের আধিক্য হেতু রাসায়নিক আবহবিকার এবং জলধারা বা নদী মুখ্য ভূমিকা নেয়। তাহলে মনে রাখবে এখানে জলধারা বা নদী মুখ্য ভূমিকা নেয়। ঠিক আছে? কিসে? বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে জলবায়ুর সম্পর্কতে। আর একটা কি বলছে? বলছে হিমমণ্ডল ও পার্বত্য অঞ্চলে। কোথায়? হিমমণ্ডলে বা পার্বত্য অঞ্চলে কি হয়? উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে বলে তুষারের কার্যে, তুষারের কার্যে কি হয়? যান্ত্রিক আবহবিকার আর হিমবাহর ভূমিরূপ পরিবর্তন ঘটায়। কি হিমবাহ কি করে? ভূমিরূপের পরিবর্তন ঘটায়, আর এটা যান্ত্রিক আবহবিকার সৃষ্টি করে। ঠিক আছে? মরুভূমি কি বলছে? বলছে মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাতের স্বল্পতা ও উষ্ণতার তারতম্য বেশি বলে। কি কি? অল্প বৃষ্টিপাত আর উষ্ণতার তারতম্য, মানে কখনো খুব ঠান্ডা কখনো খুব গরম। ঠিক আছে? যান্ত্রিক আবহবিকার ও বায়ুর ভূমিকা মুখ্য, অর্থাৎ এক্ষেত্রে যান্ত্রিক আবহবিকার আর বায়ু মুখ্য ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ বাহ্যিক শক্তির ভেতরে এখানে এই দুটো কাজ করে। ঠিক আছে? 4 নম্বরটা দেখো, বলছে কয়েকটি অঞ্চলে এক এর অধিক শক্তি যৌথভাবে কাজ করে ভূমির পরিবর্তন ঘটায়। যেমন মরুভূমি অথবা মরুপ্রায় ভূমি হিমরেখা সংলগ্ন অঞ্চলে কাজ করে। ঠিক আছে? এক বা একাধিক, মানে এক মানে কি আগেই বলে দিয়েছি। দেখা গেলো যেখানে কোথাও বায়ু ক্ষয় কার্য চালাচ্ছে সেখানে এক,
আর একের অধিক মানে কি, দেখা গেল বায়ু ক্ষয় কার্য চালাচ্ছে, আবার বৃষ্টিপাত ক্ষয় কার্য চালাচ্ছে, বা নদীও ক্ষয় কার্য চালাচ্ছে। এইগুলো একাধিক শক্তি, এটাই বলেছে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এর পরের পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমরা নজর রাখবে, তোমাদের বইটা কিন্তু আমি খুঁটিয়ে পড়িয়ে দেবো। পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আশা করছি তোমরা সবই পারবে। এরপরে তোমাদের সাথে এমসিকিউ, এসএকিউ, ডিটিকিউ সব নিয়ে আলোচনা করব। আগে টেক্সট বইটাকে ভালো করে পড়ে নাও। যারা তোমরা 2025 সালের অ্যাসপারেন্ট রয়েছো, ছাত্রছাত্রী রয়েছো, তারা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে, অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।